হাসিনার ভূত যার কাঁধে ভর করেছে তাদেরকে বলতে চাই, হাসিনাকে অনেক মানুষ বলতো যে খুব রাজনীতি বুঝে। আমি তখনই বলতাম যে হাসিনার মতো বেকুব রাজনীতিবিদ বাংলাদেশে দ্বিতীয় কেউ জন্ম নেয়নি। 70 বছরের আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ধ্বংস করে দিয়ে গিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনা গাধার মতো ভূমিকা পালন করতে গিয়ে সীমান্তের অপর প্রান্তে গিয়ে পড়েছে। তোমরা শ্রীগালের মতো যদি সেই শেখ হাসিনার পথ অবলম্বন করার চেষ্টা করো, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো, তোমার পরিণাম ভিন্ন কিছু হবে না। দেশবাসী, এই আন্দোলন আমার জন্য, আপনাদের জন্য, সবার জন্য। আমরা আমাদের সন্তানদেরকে কারো গোলাম বানাতে চাই না, এবং কারো পারিবারিক রাজতন্ত্র বাংলাদেশে চলবে জাতির উপর ফ্যাসিজম হিসাবে, তাও আমরা বরদাস্ত করব না। ক্ষমতার মসনদে বসে শুনেছিলাম ইঁদুর নাকি নিজেকে সিংহের মতো ভাবে। আজকে বিএনপির অবস্থা দেখে মনে হচ্ছে তারা ক্ষমতার মসনদে বসার পর জনগণকে তারা ইঁদুর আর নিজেদেরকে সিংহের মতো ভাবছে। গণভোটের গণরায়ের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। এর জন্য আবার জীবন দিতে হয়, দিব ইনশাআল্লাহ। কালকে এই জায়গায় দাঁড়িয়ে জুলাই শহীদ পরিবার এবং যোদ্ধাদের সাথে আমাদের একটা বৈঠক ছিল। সেখানে আমার প্রিয় সহকর্মী সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ বলেছে, আগামীর আন্দোলনের সাথে নয় সামনে থাকবো আমরা ইনশাআল্লাহ। সে এই সারির দিকে ইঙ্গিত করে বলেছিল আমাদেরকে সামনে পাবেন। আমিও কথা দিচ্ছি সামনে পাবেন ইনশাআল্লাহ। জনাব ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার, সংকটের মুখোমুখি বাংলাদেশ। এই প্রতিবাদের উপর আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির মজলিস আল্লামা মামুনুল হক, সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এমপি, এলডিপির সম্মানিত চেয়ারম্যান, বর্ষিয়ান রাজনীতিবিদ এবং আমার ধারণা মতে বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে সিনিয়র অভিজ্ঞ ব্যক্তি জনাব ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম, সংগ্রামী নির্যাতিত মজলুম সম্পাদক জনাব মাহমুদুর রহমান, নাগরিক সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, মঞ্চে উপবিষ্ট শীর্ষ নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ। একজন বক্তা এখানে বলেছিলেন যে সিদ্ধান্ত কোথার থেকে হয়, কে কথা বলে, কার পক্ষে কথা বলে, এগুলো তো কিছুই আমরা বুঝতে পারছি না। আমি জাস্ট একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনাতে চাই। এখন যেভাবে এসি আছে, ফ্যান ঘুরে, একসময় ওই রকম বিজলিবাতি জ্বলতো না, ফ্যান ঘুরতো না, এসি চলতো না। সেই সময়টা ছিল দড়ি টানা, মাথার উপরে লাল এবং সবুজ রঙের কাপড় দিয়ে এক ধরনের পাখা তৈরি করে বিভিন্ন অফিসে টানা হতো। এক বিচারক তিনি একটা হত্যা মামলার রায় দিতে গিয়ে বললেন, আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে মামলা প্রমাণিত হয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তখন তো আসামি পক্ষের মুখ কালো হয়ে আসছে। একটু সময় পরেই মাথা নেড়ে বললেন, আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তাকে মুক্তি দেওয়া হলো। কারণ একবার বলে যে মৃত্যুদণ্ড, আবার বলে মুক্তি, এরকম 3-4 বার বলার পরে পেশকার বলল, স্যার আপনি তো পরস্পর বিরোধী রায় বলেই যাচ্ছেন, আমি কি করব, দোষটা কি আমার? সবসময় দেখি হয় লালটা নাচে, না হয় সবুজটা নাচে, আজকে 2টা নাচে কেন? তার মানে ওই পিছন থেকে যে রশি দিয়ে টানাটানি করতেছে, ওখানে রশি পেশ খেয়ে গেছে।
এই জন্য লাল এবং সবুজ দুইটাই কিন্তু নাড়াছাড়া হচ্ছে। তো আমাদের দেশে বিশেষ করে পার্লামেন্টে যাদের নাড়াছাড়া দেখেন, প্রশ্ন আসে কে দড়ি টানে? সেই দড়িটা কোথার থেকে টান দেওয়া হয়? জাতি বুঝে। আপনারা বুঝেন না? আজকেও আলোচনায় এখানে এসেছে যে ওই ঘুড়ির নাটাইটা কোথায়, ওখান থেকেই এটা নাড়াচাড়া করা হচ্ছে। এই জন্য অস্থিরতা। এক সময় গণভোট হারাম, আরেক সময় না, এটা অর্ধেক হালাল। এক সময় একই অর্ডারের গুস্ত হালাল, কিন্তু শুরুয়াটা জুলটা তার হারাম। আমরা এটা পার্লামেন্টেও বলেছি। হ্যাঁ, আপনারা দেখেছেন আমাদের কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমরাও সমানতালে চালিয়েছি আলহামদুলিল্লাহ। সুযোগ পাই না পাই আমরা কণ্ঠ বন্ধ করিনি, কারণ জনগণ আমাদেরকে তো তাদের অধিকারের পক্ষে কথা বলতে সেখানে পাঠিয়েছে। মুখ বন্ধ করে, আমাকে বিশেষ করে মুখ বন্ধ করে সুপার গ্লু দিয়ে ওখানে বসার জন্য জনগণ আমাকে পাঠায়নি। জনগণ আমাকে পাঠায়নি যে আমার ছবিটা সংসদ টিভি এবং বিটিভিতে উঠবে আর সারা দুনিয়া দেখবে। জনগণ পাঠিয়েছে আমি কি বলি সেটা জনগণ শুনতে চায়। আমার সহকর্মীরা, সহযোদ্ধারা, বিরোধী দলের এমপিরা জনগণের অধিকারের পক্ষে কি করে সেটা জনগণ দেখতে চায়। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা সংসদে যাওয়ার আগেই বলেছি এই সংসদের বিভিন্ন ধরনের সুবিধা নেওয়ার জন্য আমরা এখানে যাচ্ছি না। অনেক সুবিধা আছে স্বেচ্ছায় অবলীলায় ছেড়ে দেব, নিবই না। যেটা না নিয়ে পারবো না সেইটা নেব, বাধ্য হব যেটাতে। অবৈধ কোনো দিকে আমাদের চোখ এবং হাত যাবে না। আমরা এখনো আলহামদুলিল্লাহ এটার উপরে আছি। কিন্তু এই 24-এর গণবিপ্লব, গণ অভ্যুত্থান যেটাই বলেন, এখানে শুধু শিক্ষিত ছাত্ররা আর আমাদের মতো রাজনীতিবিদরা এই আন্দোলন করে নাই, জীবন দেয় নাই। আপনাদের দুয়ে মাবুদের মেহেরবানি 1400-র মধ্যে মিনিমাম 1200 শহীদের বাড়িতে আমার ব্যক্তিগতভাবে যাওয়ার সুযোগ হয়েছে। আমি সজ্ঞানে সাক্ষ্য দিচ্ছি, এবং আমাদের 12 ভলিউমের এই শহীদদের স্মৃতিচারণ বই হয়তো অনেকের কাছে আছে, হয়তো নাই। আমাদের ওয়েবসাইটে সব কিছু আছে, মৌলিক 3টা ভাষাই আছে। যারা চাইবেন তারা সেখানে যেতে পারেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে শহীদ হয়ে, তাদের 62 ভাগ শ্রমিক। তারা কি কৌটার বৈষম্যের বিরুদ্ধে নেমেছিল? কৌটার বৈষম্যের বিরুদ্ধে নেমেছিল আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ। তারা নেমেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। তারা নেমেছিল একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে। তারা গুণে ধরা রাজনীতির হাত বদলের জন্য জীবন দিতে রাস্তায় নামে নাই। আমরা সংসদে দাঁড়িয়ে বলেছি, আজকে সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, সংসদের চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ, সমস্ত মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, আজকে জুলাইয়ের প্রোডাক্ট আমরা। জুলাই নাই, আমরাও নাই। জুলাই আছে, আমরা আছি। জুলাই আছে, সরকার আছে। জুলাই আছে, বিরোধী দল আছে। জুলাই নাই, কিছুই নাই। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। গণভোটের গণরায়ের মাধ্যমে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। এর জন্য আবার জীবন দিতে হয়, দিব ইনশাআল্লাহ। কালকে এই জায়গায় দাঁড়িয়ে জুলাই শহীদ পরিবার এবং যোদ্ধাদের সাথে আমাদের একটা বৈঠক ছিল। সেখানে আমার প্রিয় সহকর্মী সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ বলেছে, আগামীর আন্দোলনের সাথে নয়, সামনে থাকবো আমরা ইনশাআল্লাহ। সে এই সারির দিকে ইঙ্গিত করে বলেছিল আমাদেরকে সামনে পাবেন। আমিও কথা দিচ্ছি, সামনে পাবেন ইনশাআল্লাহ। যতদিন সংসদের ভিতরে জাতির জন্য অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে আমাদের থাকা প্রয়োজন, ততদিন থাকবো, তার বাইরে 1 সেকেন্ডও নয়। যখন দেখবো আর কোনো কিছু করার নাই, তখন সেলিউট, কালু সালামা, এ সংসদ আপাতত তোমাকে সালাম দিয়ে চলে গেলাম। কিন্তু এর আগে
এই সংসদের জমিদারিও কারো মানব না এবং কারো কাছে বন্ধকও দেব না। অনেকে বলছেন আন্দোলন শুরু করতে হবে, এটা কি? এটাও আন্দোলনের অংশ। যেদিন আমরা নোটিশ মুভ করেছিলাম যে সংস্কার পরিষদের সভা আহ্বান করতে হবে, আলোচনার পর যখন 2/3 মেজরিটির গরম গায়ের কারণে আমাদের গায়ের জোরে এটাকে নাকচ করে দেওয়া হলো, আমরা সেদিন সংসদ থেকে বের হয়ে এসেছিলাম। এসে বলেছিলাম জনগণের রায় নিয়ে, রায় বাস্তবায়নের জন্য এখানে এসেছিলাম। অন্যায়ভাবে এই রায়কে পদদলিত করা হয়েছে। এখন জনগণের রায় নিয়ে আবার জনগণের পার্লামেন্টে আমরা চলে যাচ্ছি। এরপরে আপনারা দেখেছেন এর প্রতিবাদে বিক্ষোভ সভা হয়েছে, মিছিল হয়েছে। সারা দেশে এখন আন্দোলন চলছে। শুরু হবে কি? শুরু তো হয়েই গেছে। এখন তিলে তিলে সেই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। এই আন্দোলন ন্যায্য আন্দোলন। এই আন্দোলন কোনো সুবিধাবাদী আন্দোলন নয়, ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারার জন্য নয়। এই আন্দোলন 70% মানুষের রায়ের প্রতি সম্মান দেখিয়ে, শহীদদের রক্তের সাথে আমাদের ওয়াদা বাস্তবায়ন করার জন্যে, জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্যে এই আন্দোলন ইনশাআল্লাহ সফলতার প্রান্তসীমায় গিয়ে থামবে, এর আগে নয়। এবং সেই আন্দোলনের সফলতা নিয়েই আমরা গড়ে ফিরব। আপনারা শুধু পাশে থাকবেন। দেশবাসী, এই আন্দোলন আমার জন্য, আপনাদের জন্য, সবার জন্য। আমরা আমাদের সন্তানদেরকে কারো গোলাম বানাতে চাই না এবং কারো পারিবারিক রাজতন্ত্র বাংলাদেশে চলবে জাতির উপর ফ্যাসিজম হিসাবে, তাও আমরা বরদাস্ত করব না। রাজনীতির এই দুষ্ট চক্র ভেঙে দিতে হবে। একজনের বদলে আরেকজনের প্রশংসায় সংসদের 1/3 সময় ব্যয় হবে, এটা আর আমরা শুনতেও চাই না, দেখতেও চাই না। প্রশংসা হবে জনগণের, সংসদের ভিতরে কথা হবে জনগণের সমস্যা নিয়ে, সেখানে বসে কুলামনে সমাধান বের হয়ে আসতে হবে। এইটাকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর চর্চা হোক সংসদের ভিতরে, আমরা এটা চাই না। কিন্তু আমরা ফেসিবাদের কালো ছায়া এখন সংসদে দেখতে পাচ্ছি। আগে ওই সংসদে দাঁড়িয়েই আজকে যারা সরকারি দলের গ্যালারিতে বসেছেন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যেভাবে কথা বলা হতো, আজকে 2-1 জন আমাদেরকে লক্ষ্য করে সেই রকম কথা বলা শুরু করেছেন। আমরা তাদেরকে বলি জিহ্বা সংযত করুন। এই মনোভাব এবং আচরণ দেখাবেন না। জুলাই যুদ্ধের মধ্য দিয়ে যেই প্রজন্ম, যেই দেশ গড়ে উঠেছে, এই দেশ কারো চক্রাঙ্গানির পরোয়া করে না। অতীতে যারা এই আচরণ করেছে তাদের পরিণতি চোখের সামনেই দেখতে পাচ্ছেন। মনে রাখবেন, অপকর্ম করলে আগেরটার চাইতে পরের পরিণতি আরো ভয়ঙ্কর হয়। সে পথেই তো আসছেন। বাইরে তো আপনাদের পদাচারণা দেখছি না, সব কিছু কুক্ষিগত করছেন। বাংলাদেশ ব্যাংকে অভ্যুত্থান করার পরে এখন দেশের সবচেয়ে বড় ব্যাংক, এখন ইসলামী ব্যাংকে আবার নতুন করে অভ্যুত্থান শুরু হয়েছে। যে ব্যাংক দেশের রিমিটেন্সের 32% একা আহরণ করে, এই ব্যাংকের যদি অস্তিত্ব বিপন্ন হয়, বাংলাদেশের অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে। সাবধান করে দিচ্ছি, এইটাকে দলীয়করণ করবেন না। যদি দলীয়করণ করেন ব্যাংকগুলোকে একটার পর একটা, জনগণ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। আমি দেশের ব্যাংকের মূল মালিক জনগণকে বলবো, জেগে উঠুন, আওয়াজ তুলুন, ওদের কদর্য চেহারা জাতির সামনে উন্মুক্ত করে দিন, থামিয়ে দিতেই হবে ইনশাআল্লাহ। আমরা আবারও কথা দিচ্ছি, শুধু রাজনীতির পট পরিবর্তন নয়, সংস্কৃতির আমূল পরিবর্তনের জন্য আমাদের এই লড়াই। অপসংস্কৃতি যেখানে, সেটা ব্যাংকিং সেক্টর হোক আর যেখানে হোক, অর্থনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষা ব্যবস্থায়, তারপরে দেশের
আইন অঙ্গনে, যেখানেই হোক ইনশাল্লাহ আমরা বসে বসে আঙ্গুল চুষব না। আমরা জনগণের সাথে থাকব, জনগণকে সাথে নিয়ে তার মোকাবেলা করব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। আজকের এই সেমিনারে আপনারা যে গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দিয়েছেন, আমরা তার জন্য কৃতজ্ঞ, ঋণবোধ করি। আপনাদের পরামর্শগুলো অন্তরে ধারণ করে আগামীর পথ চলা আমরা যেন নির্ধারণ করতে পারি এবং সেভাবেই যেন মহান আল্লাহর পর ভরসা করে আমরা জাতির সাথে থেকে, জাতিকে সাথে নিয়ে এই দাবিগুলা যেন আদায় করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। আপনাদের সকলকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। কথা কম, কাজ বেশি। কাজ শুরু হয়ে গেল, সফলতা নিয়ে গড়ে ফিরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই সেমিনারের আপনাদের সামনে সমাপনী বক্তব্য রাখবেন সেমিনারের সম্মানিত সভাপতি, আমির বাংলাদেশ খেলাফত মজলিস এবং 11 দলীয় বিরোধী দলের শীর্ষ নেতা জনাব আল্লামা মামুনুল হক। জনাব আল্লামা মামুনুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে আয়োজিত গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার, সংকটের মুখোমুখি বাংলাদেশ অর্থাৎ শীর্ষক আজকের এই সেমিনারে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধী, এতক্ষণ পর্যন্ত আপনারা 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ সহ অন্যান্য আলোচকদের কাছ থেকে বর্তমান বাংলাদেশের সংকটের মূল উৎস কোথায় এবং সেই সংকটের সমাধানের পথ কি, এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। সেমিনারে প্রবন্ধের মূল আলোচক ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। অত্যন্ত স্পষ্টভাবে সমস্যার গোড়া চিহ্নিত করেছেন। আমি সংক্ষেপে 2-3টি কথা বলি। আমি বলি কি যে বর্তমান সরকারকে একটা ভূতে ধরেছে। এটা হলো শেখ হাসিনার ভূত। যেই ভূত শেখ হাসিনাকে ধরেছিল, শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর থেকে সেই ভূত এখন বর্তমান বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। ভূতটা হলো জনগণকে অপমান করার ভূত। শেখ হাসিনার 15 বছরের শাসনামলকে যদি খুব সংক্ষেপে বর্ণনা করা হয়, তাহলে সেটা ছিল এদেশের জনগণকে নিয়ে উপহাস করা, জনগণকে যখন তখন যেভাবে ইচ্ছা সেভাবে অপমান করা। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে শুনিয়েছিল নতুন এক গণতন্ত্রের সংজ্ঞা, উন্নয়নের গণতন্ত্র। জনগণের মতামত লাগবে না, তিনি পদ্মা সেতু আর মেট্রো রেল দিয়ে গণতন্ত্র বাস্তবায়ন করেছিলেন। এভাবে সর্বশেষ শেখ হাসিনার পতনের কফিনে সর্বশেষ যে ব্রেকটা ঠুকেছিল, সেটাও ছিল জনগণকে অপমান করার এক ভয়াবহ বিভৎস দৃষ্টান্ত। বলেছিল বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতাকে রাজাকারের নাতিপুতি। ভুলে যাওয়ার কথা নয়, আমার দেশের আত্মমর্যাদা সম্পন্ন 4 কোটি ছাত্র জনতা সেদিন রাতের অন্ধকারে বেরিয়ে এসে বলেছিল, আমি কে, তুমি কে। এত তাড়াতাড়ি ভুলে গেলেন জনগণকে অপমান করার পরিণাম? সেই শেখ হাসিনার জনগণকে অপমান করার ভূত এসে সওয়ার হয়েছে এখন বিএনপির কাঁধে। এই জন্য বিএনপির পক্ষ থেকে একবার জনগণের সার্বভৌমত্বের প্যারালাল এনে দাঁড় করানো হয় তাদের 2/3 সংসদের এই সার্বভৌমত্বকে। এখানে সংসদে দাঁড়িয়ে গোটা জাতিকে মূর্খ সাব্যস্ত করা হয়। বলেন নাই উনি যে এদেশের জনগণ তারা যে গণভোটে ভোট দিয়েছে, না বুঝে ভোট দিয়েছে? গোটা দেশের জনগণকে মূর্খ সাব্যস্ত করেন।
এরপরে উনি মাস্টার সাজেন এই মূর্খ জনগণকে বোঝানোর জন্য। উনি মাস্টার সেজে এদেশের সংসদের 300 সদস্যকে আর এই 300 সদস্য যারা গোটা দেশের জনগণের প্রতিনিধিত্ব করে তাদেরকে সংবিধান পড়ান মাস্টার সেজে। দাম্ভিকতার একটা সীমা থাকা উচিত। আপনারা জনগণকে অপমান করছেন। এই ভূত আসলে আপনাদের ঘাড়ের নতুন ভূত না, এটা শেখ হাসিনার ঘাড়ে সওয়ার হওয়া সেই পুরাতন ভূত আপনাদের কাঁধে এসেছে। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির একটা খুব আলোচিত দৃষ্টান্তর কথা বলে আলোচনা শেষ করছি। ওই যে একটা আপনার বন্টনের গল্প শুনিয়েছিলেন না, যে সিংহ, গাধা আর শৃগাল মিলে একটা শিকার করেছে। এরপরে সিংহ বলেছে, এখন তো শিকার করলাম গরু, হরিণ আর খরগোশ, এখন 3 জন মিলে শিকার করেছি, বন্টন না করে তো খাওয়াটা এটা বেইনসাফি দেখায়, কাজেই একটা পদ্ধতি অনুযায়ী তুমি বন্টন করো। গাধাকে বন্টন করতে দিল, গাধা বন্টন করলো, আপনি বড়, আপনি গরুটা খান, আমি মাঝাও, আমি হরিণটা খাই, আর ওই পাতি শিয়াল ও ছোট ও খরগোশটা খাক। তো সিংহ এক চড় মেরেছিল, এক চড়ে তার ঘাড় উপরে পড়ে গিয়েছিল। এরপরে বলল যে শৃগালকে বলল, তুই ভাগ কর। কেন মহারাজ, কি ভাগ করব? না না, আমি তো ভাগ ছাড়া খাবো না, আমি তো সিস্টেম ছাড়া খাই না, সাংবিধানিক পদ্ধতি বাস্তবায়ন হবে তারপরে সে আমি খাবো। শৃগাল বলল যে আপনি গরুটা দিয়ে সকালবেলায় আপনি ব্রেকফাস্ট করবেন, হরিণটা দিয়ে ডিনার করবেন, লাঞ্চ করবেন, আর খরগোশটা দিয়ে আপনি ডিনার করবেন। জিজ্ঞাসা করলো, এত সুন্দর বন্টন তোরে শিখাইছে কে? তো শৃগাল বলে, ওই যে একটু আগে যে গাধার পরিণাম আমাকে এই উত্তম বন্টন শিক্ষা দিয়েছে। হাসিনার ভূত যার কাঁধে ভর করেছে তাদেরকে বলতে চাই, হাসিনাকে অনেক মানুষ বলতো যে খুব রাজনীতি বুঝে। আমি তখনই বলতাম যে হাসিনার মতো বেকুব রাজনীতিবিদ বাংলাদেশে দ্বিতীয় কেউ জন্ম নেয়নি। 70 বছরের আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ধ্বংস করে দিয়ে গিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনা গাধার মতো ভূমিকা পালন করতে গিয়ে সীমান্তের অপর প্রান্তে গিয়ে পড়েছে। তোমরা শৃগালের মতো যদি সেই শেখ হাসিনার পথ অবলম্বন করার চেষ্টা করো, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো, তোমার পরিণাম ভিন্ন কিছু হবে না। ক্ষমতার মসনদে বসলে জনগণকে খুব ক্ষুদ্র মনে হয় না? ক্ষমতার মসনদে বসে শুনেছিলাম ইঁদুর নাকি নিজেকে সিংহের মতো ভাবে। আজকে বিএনপির অবস্থা দেখে মনে হচ্ছে তারা ক্ষমতার মসনদে বসার পর জনগণকে তারা ইঁদুর আর নিজেদেরকে সিংহের মতো ভাবছে। আমরা পরিষ্কার ভাষায় বলি, জনগণকে সম্মান করতে শিখো। গণভোটের যে রায়, বাংলাদেশে এটি 4র্থ গণভোট আজকের আলোচনায় এসেছে। বাংলাদেশের তো নয়, বিশ্ব ইতিহাসে রেফারেন্ডাম এবং গণভোটকে এইভাবে উপেক্ষা করার কোনো দৃষ্টান্ত এবং নজির নাই। এই নতুন নজির সাব্যস্ত করে, নতুন নজির স্থাপন করে নিজেদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবেন না। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার, বিএনপির প্রতি আমাদের এটা সর্বশেষ শুভকামনা। এরপরও যদি আমাদের আর কিছু বলতে হয়, আন্দোলনের মাঠে কথা হবে, রাজপথে আমরা তোমাদেরকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং 11 দলীয় ঐক্য যে অব্যাহত এই গণভোটের রায় কার্যকর করার জন্য যা যা করতে হয় তাই করবে ইনশাআল্লাহ। এই গণভোটের রায় কার্যকর করেই ঘরে ফিরব। সকলকে সেই আন্দোলনের পথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।